তোমরা নিশ্চয়ই জানো যে আমার অসুস্থতার কারণে আমি গত মাসে জুলাই মাস থেকে আমাদের একটু ক্লাসের ইরেগুলারিটি হয়ে যাচ্ছে। সেটা দেশের পরিস্থিতি এবং আগস্ট মাসের শেষ দিকে আমার অপারেশন সবকিছু মিলায় ক্লাসটা একটু ইরেগুলার হয়ে গেছিল। যার কারণে আগস্ট মাসেরও কিছু চ্যাপ্টার আমাদের বাদ আছে, অল্প অল্প করে কিছু বাদ আছে। যেমন স্ট্যাটিস্টিক্সে কিছু বাদ আছে, ফিনান্সে কিছু বাদ আছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। প্রবাবিলিটি নিয়ে আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রবাবিলিটি আমি আপাতত আর নিব না। প্রবাবিলিটি যেহেতু আমাদের অনেক আগে ওটা নিয়ে আমরা এখন আপাতত আর কোনো কথা বলবো না। প্রবাবিলিটির চ্যাপ্টারটা আমরা পরীক্ষার আগে আমি আবার ওটাকে নিজ দায়িত্বে আমি ওটাকে আবার রিভিশন করিয়ে দিব, যতটুকু ম্যাথ বাদ আছে। এটা হচ্ছে প্রবাবিলিটি নিয়ে। প্রবাবিলিটি আমাদের আপাতত আর হচ্ছে না। গত মাসে আমাদের যে দুইটা স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি, বিজনেস স্ট্যাটিস্টিক্স এ গত মাসে আমরা ডাটা কালেকশন 100 ম্যাথ সাজেশন শুরু করেছিলাম। সো 100 ম্যাথ সাজেশন। আর এই মাসে আমাদের স্ট্যাটিস্টিক্স এ আমাদের 100 ম্যাথে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে আজকে থেকে। এখন আমাদের রেগুলার ক্লাস হচ্ছে শনি, রবি, মঙ্গল আর বৃহস্পতি, এই 4 দিন। একটু ভালো করে খেয়াল করে শুনবা। শনি, রবি, মঙ্গল আর বৃহস্পতি, এই 4 দিন আমাদের রেগুলার এই চ্যাপ্টার গুলো, অর্থাৎ আমাদের নতুন মাসের চ্যাপ্টার চলবে। বুঝতে পারছো? অর্থাৎ এই সেন্ট্রাল টেন্ডেন্সিটা চলবে এই 4 দিনের মধ্যে আর কি, শনি, রবি, মঙ্গল আর বৃহস্পতি। কিন্তু ভাইয়া গ্রুপে শেষ তো করি, যাচ্ছে একটু রবি। শেষ করি, একটু শেষ করি, তারপরে বলি। এখন চেঞ্জ হয়েছে। চেঞ্জ কি হয়েছে বলো? আমি চেঞ্জ হলে তো জানি না। শনিবারে ক্লাস দেয় নাই তানভীর ভাইয়া। আচ্ছা। গ্রুপে আমরা আছে রবি, আচ্ছা, সোম যাই মানে হোক, এবং সমস্যা রবি, মঙ্গল। নেই, সোম। আমি বলি। হ্যাঁ, গ্রুপে যেভাবে আছে সেভাবেই চলবে, সমস্যা নেই। গ্রুপে রুটিন দেওয়া যেভাবে ভাইরা দিচ্ছে ওভাবে দিবে, সমস্যা নেই। তবে আমার স্ট্যাটিস্টিক্স এ যেমন ডাটা কালেকশনে মনে হয় আর একটা ক্লাস লাগবে। আমি আমি তোমাদের গতকালকে বলেছিলাম আর একটা ক্লাস লাগবে ডাটা কালেকশনে। এটা আমি যে কোনো একদিন, এই 2-1 দিনের মধ্যেই আমি ওটা নিয়ে নিব। এটা আমি আর রাখবো না, এটা মানে জুলাই রাখবো না, এটা 2-1 দিনের মধ্যে আমি নিয়ে নিব। আমার অফ ডেতে যে কোনো একদিন, অর্থাৎ দেখা যাচ্ছে কালকে, কালকে মনে হয় না, দেখা যাচ্ছে শুক্রবারে বা যে কোনো একদিনে আমি ওইটা নিয়ে নিব, ডাটা কালেকশন। ঠিক আছে? আর নতুন যে চ্যাপ্টার সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি 100 ম্যাথের। এটা আমাদের রেগুলারলি চলতে থাকবে। সো অন্য সাবজেক্টে যেমন ফিনান্সের বিষয়টা আমি ফিনান্স ক্লাস যখন হবে নেক্সটে, ফিনান্স ক্লাসে বলবো। ঠিক আছে? ফিনান্স ক্লাসের শিডিউল কিভাবে করবো। স্ট্যাটিস্টিক্স এর কথা আমি বলি যে আহ, গত মাসে যেটা, আগস্ট মাসে যেটা 100 আমার অনেক অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আগস্ট মাসের যে চ্যাপ্টারটা ওটা কিন্তু আমার অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু শুধুমাত্র আমি যে প্রায় 10-12 দিন ছুটিতে ছিলাম, যার কারণে আহ ক্লাসগুলো আগানো আগানো যায়নি। সো আগস্ট মাসের যে ডাটা কালেকশন 100 ম্যাথের, ওটা আমি, আর একটা ক্লাস বাদ আছে, ওটা আমি নেক্সটে যে কোনো একদিন নিয়ে নিব, 2-1 দিনের মধ্যেই। আর আজকে থেকে আমরা 100 ম্যাথ সাজেশনের মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমি ক্লাসের আগে শেয়ার করে নিলাম। তো আমার মনে হয় না এই বিষয়ে কারো কোনো সমস্যা আছে থাকবে। টুকটাক যদি কারো কোনো সমস্যা থাকে এই বিষয়ে, যে ভাইয়া এই ক্লাস রুটিনের বিষয় বা সাবজেক্টের চ্যাপ্টারের বিষয়, আচ্ছা। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো 100 ম্যাথ যখন আমি করিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছো আমরা কিন্তু ওখানে নতুন কিছু ম্যাথ ঢুকিয়েছি, নতুন ম্যাথ করানো হয়েছে এবং নতুন ম্যাথ করাচ্ছিও আমরা। সেম ভাবে আমরা কিন্তু 100 ম্যাথ যে সাজেশনটা তৈরি করি সেখানে আমরা প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দেখে 14-15টা করে বা 10টা, আমরা রেগুলার ম্যাথ কিন্তু অনেক করি। দেখা যায় যে 15-20-50টা, 25-30টা পর্যন্ত ম্যাথ, 40টা পর্যন্ত ম্যাথ দেওয়া হয় রেগুলার শিটে। কিন্তু আমাদের এই 100 ম্যাথ কিন্তু আমরা সেটা কনসাইজ করে ফেলি, তো শর্ট করে ফেলি। শর্ট করে কিভাবে করি? আমরা দেখা যাচ্ছে ওইখান থেকে বাছাই করে আমরা 10-12টা, 8টা-10টা ম্যাথ আমরা বাছাই করি সাজেশন আকারে, এবং পাশাপাশি আরো অতিরিক্ত 5-6টা ম্যাথ আমরা নতুন কিছু ম্যাথ হয়তো আমরা অ্যাড করি। ঠিক আছে?
সো ওভারঅল মিলায় হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই মাসের পরিকল্পনা। সো আমরা এই মাসে যেহেতু সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা শুরু করতেছি, সো এই মাসে সেন্ট্রাল টেন্ডেন্সি চলবে। সো এই মাসে না, এটা এটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের 100 ম্যাথটা এক মাসে এরকম মাস ওয়াইজ না, যে এক এক মাসে 100 ম্যাথে যেহেতু ম্যাথ কম, সো এটা দেখা যায় এক মাসে 2টা চ্যাপ্টার ও 3টা চ্যাপ্টার হয়ে যাবে অনেক সময় দেখা যাবে, ঠিক আছে। সো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা, এটা যদিও একটু বড় চ্যাপ্টার, তারপরেও আশা করতেছি 6-7টা ক্লাসের মধ্যে, আমাদের নর্মাল ক্লাস কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি 12-13টা ক্লাস লাগে। তো এখানে হয়তো বা সেখান থেকে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ ক্লাস বাদ যাবে, অথবা 7টা 6টা ক্লাস, 7টা সর্বোচ্চ 8টা ক্লাসের মধ্যে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আমরা শুরু করব আজকে যেহেতু বেসিক ক্লাস। তো আমি কিন্তু আগেও ডাটা কালেকশন করানোর সময় তোমাদের বলেছিলাম, যারা আগে এই চ্যাপ্টার পড়েছো তাদের কাছে এগুলো কিন্তু প্রথম দিকে কয়েকটা ম্যাথ বা প্রথম দিকের ম্যাথ গুলো কিন্তু নতুন লাগবে স্বাভাবিকভাবেই, যে এগুলো সরি পুরোনো লাগবে, ওনাদের রিপিট হচ্ছে, হ্যাঁ, কারণ এটা বেসিক যখন দিব আমি একটু বেসিকটা কিন্তু সেভাবে করে দেওয়া হয়। তো এটা অনেকের কাছে হয়তো মনে হবে যেটা নতুন, প্রথমত এটা মনে হবে, অনেকের কাছে মনে হবে রিপিট হচ্ছে এটা। আর দ্বিতীয়ত একটু ধৈর্য ধরতে হবে, যে কিছু ম্যাথ আমরা, যে ম্যাথ গুলো আমরা আহ নতুন ঢুকাচ্ছি, সে ম্যাথ গুলো তো তুমি না করলে তুমি তো মিস করে ফেলবা, যার কারণে একটু ধৈর্য ধরে আমাদেরকে সময় দাও, ইনশাল্লাহ আমরা ভালো কিছুই তোমাদেরকে দিব, যারা পুরোনো ক্লাস করছো আর কি। আর যারা নতুন ক্লাস করছো তাদের জন্য তো অবশ্যই এটা নতুনই, তাই না? তো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে, একটা মিনিট ওয়েট করো তোমরা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, রিসিভ করে কথা বলছি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে ম্যাথ থাকবে মোটামুটি 15টা থেকে 16টা ম্যাথ থাকবে, বা তারও বেশি থাকতে পারে, কারণ সেন্ট্রাল টেন্ডেন্সি খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অর্থাৎ প্রতি বছর দেখা যায় এখান থেকে ম্যাথ কিন্তু কোনোভাবেই এখান থেকে ম্যাথ মিস যায় না, প্রত্যেকবারই এখান থেকে ম্যাথ মিস আসে আর কি। তো সেই বিবেচনায় আমাদের এখান থেকে ম্যাথ একটু বেশি থাকবে হয়তো বা সংখ্যার দিক দিয়ে। সো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, আগে আমরা এটা সংজ্ঞাটা একটু খেয়াল করবো, সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে। বলছে সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ ডেসক্রিপটিভ সামারি। সেন্ট্রাল টেন্ডেন্সি হলো একটা ডেসক্রিপটিভ সামারি, বর্ণনামূলক সারসংক্ষেপ। ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক, সামারি মানে সারসংক্ষেপ বা সংক্ষেপ আর কি, অফ এ ডাটা সেট, একটা ডাটা সেটের সারসংক্ষেপ, থ্রু এ সিঙ্গেল ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে যেটা প্রকাশ করা হয়, দ্যাট রিফ্লেক্টস, যেটা রিফ্লেক্ট করে, যেটা রিফ্লেক্ট করা বলতে আমরা কি বুঝি, যেটা হাইলাইট করে আর কি, যেটা প্রকাশ করে, প্রাধান্য দেয়, কাকে রিফ্লেক্ট করে, দ্য সেন্টার অফ ডাটা ডিস্ট্রিবিউশন, যে কোনো ডাটা ডিস্ট্রিবিউশনের সেন্টারকে রিফ্লেক্ট করে, সেন্টারকে সেটা হাইলাইট করে বা উপস্থাপন করে। তাহলে ডাটা ডিস্ট্রিবিউশন সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসক্রিপটিভ সামারি কেন বলা হয়, ডাটা সেটের ডেসক্রিপটিভ সামারি বলা হয় কেন? দেখো, আমি যদি বলি, একটা মনে করো একটা ক্লাসে আহ বা একটা ক্লাসে, বা এই যে আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, বা আমরা সাপোজ মনে করো, হ্যাঁ এসএসসি ইন্টারমিডিয়েট বা এসএসসি যে পরীক্ষাগুলো হয়, সেই এসএসসি এখানে দুইটা পার্সেন্টেজ দেখা যায়, দেখবা পরীক্ষার পরে দেখবা, দেখা যায় যে পাশের হার হচ্ছে 85%, তার মানে 85% পাশ করেছে, তাই না? আবার কথা মানে 15% ফেল করেছে। আচ্ছা, এই যে 85% পাশ করেছে তার মানে কি? মানে 100 জনের 85 জন পাশ করেছে মানে কি? পাশ করা মানে কি, আমরা সাপোজ ধরে নিই পাশ করা মানে কি, 100-র মধ্যে সাপোজ 33 পেলে পাশ হয়, তার মানে 85% স্টুডেন্ট 100-র মধ্যে কত পেয়েছে? 33 বা তার বেশি পেয়েছে। আচ্ছা, তার মানে 85, মানে 100 জনের 85 জন সবাই কি 33 করে পেয়েছে নাম্বার? না, কেউ আছে এর মধ্যে 90 পেয়েছে, কেউ এসে 75 পেয়েছে, কেউ 85 পেয়েছে, কেউ 33 পেয়েছে। এভারেজে আমরা কত বললাম? 33, আমরা এভারেজ ধরি
পাশ ধরি আমরা ধরে নাও এভারেজ 33 বা এভারেজ বা সাপোজ হচ্ছে 60 মার্কস পেয়েছে এভারেজে সবাই মিলে, তাহলে সবাই কি 60 পেয়েছে? না, কেউ পায় 60, কেউ পায় 80, কেউ পায় 70, কেউ পায় 40, কেউ পায় 35, এরকম। এখন এই যে তাহলে 60% মার্কস পেয়েছে, তার মানে 60% পেয়েছে, মানে এই 60%টা হচ্ছে ডেসক্রিপটিভ সামারি, মানে এটা সংক্ষেপ, সার সংক্ষেপ। মানে এই যে সকল ডাটা সেট একটা দেশে পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয় কয়েক লাখ পরীক্ষার্থী, তাদের মধ্যে এই সম্পূর্ণ ডাটা সেট হচ্ছে কয়েক লাখ পরীক্ষার্থী, তাদের মধ্যে সামারাইজ করা হয়েছে। এই যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা সামারাইজ করলাম, 60% মার্কস পেয়েছে বা 60 পেয়েছে এভারেজে, এই যে গড় পেয়েছে 60, যে 60 একটা সংখ্যা দিয়ে আমরা পুরো দেশের সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এটাকে রিপ্রেজেন্ট করলাম না? দিস ইজ দ্য ডেসক্রিপটিভ সামারি। এটা কাকে রিফ্লেক্ট করে? সেন্টার অফ দ্য ডাটা ডিস্ট্রিবিউশন কে রিফ্লেক্ট করে। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারে কি কি ম্যাথ করবো একটু আমরা সেটা একটু দেখে আসবো, যে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি কোন কোন টাইপের ম্যাথ আমরা এখানে করবো একটু সেটা দেখবো। প্রথমত অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, মিন যেটা আমরা গড়, এটা খুবই ইম্পর্টেন্ট। গড় যেটাকে আমরা বলি, গড় মানে এভারেজ যেটাকে আমরা বলি। তো এভারেজ বলতে আমরা কি বুঝি? এভারেজ বলতে আমরা বুঝি যে অনেকগুলো ডাটা দেওয়া আছে, সেগুলোকে আমরা যোগ করে নাম্বার দিয়ে ভাগ করে এটাকেই তোমরা এভারেজ বলি। তো এই এভারেজটা হচ্ছে আমাদের এই সেন্ট্রাল টেন্ডেন্সির অন্যরকম একটা মেথড, অন্যতম একটা মেথড হচ্ছে মিন বা গড় বা এভারেজ। এভারেজ কেস এই স্ট্যাটিস্টিক্যাল মেথডে, স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা সেটাকে কি বলি? অ্যারিথমেটিক মিন বলি, মিন বলি। এখন এই মিনের আবার কিছু ভ্যারিয়েশন আছে। অ্যারিথমেটিক মিন, আমরা যে নর্মাল যে মিনটা করি, গড় করি, যেটা নর্মাল গড় কোনটা? ওই যে সবগুলো নাম্বারকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করা না, এটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন যেটাকে আমরা বলি জ্যামিতিক গড়, গাণিতিক গড় বলা হয়। হারমোনিক মিন তরঙ্গ গড় বলা হয়। এই গড়গুলো আমরা এখান থেকে করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। এই তিন ধরনের গড় আমাদের সাধারণত করা লাগে। এরপরে আমাদের কম্বাইন্ড মিনের ম্যাথ করা লাগে, অর্থাৎ এই কম্বাইন্ড মিন অবশ্য অ্যারিথমেটিক মিনের মধ্যেই পড়ে। কম্বাইন্ড মিনটা কার মধ্যে পড়ে? অ্যারিথমেটিক মিনের মধ্যেই কিন্তু পড়ে কম্বাইন্ড মিনটা। অর্থাৎ আমরা একত্রিত, অর্থাৎ এখানে যেমন নর্মাল মিনে হচ্ছে আমরা একটা একই ধরনের ইনফরমেশনের গড় করলে সেটাকে আমরা নর্মাল গড় বলবো, জেনারেল। আর কম্বাইন্ড হচ্ছে যখন দুই বা ততোধিক ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলোকে যখন একসাথে করে গড় করতে পারে তখন সেটাকে আমরা কম্বাইন্ড মিন বলি। এবং এই চ্যাপ্টারের অন্যতম কিছু বৈশিষ্ট্য, অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটা মেথড হলো হচ্ছে এই নিচে কয়েকটা মেথড দেখা আছে, দেখো: মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখান থেকে কিন্তু ম্যাথ আসে, প্রচুর পরিমাণে ম্যাথ আসে। এই সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা একটু সময় বেশি দিব। হ্যাঁ, ডাটা কালেকশন কিন্তু আমাদের মোট মিলে মানে 5টা না 6টা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস হলে কমপ্লিট, 6টা বা 7টা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু সেন্ট্রালে হয়তো বা 8টা ক্লাস হলে যেতে পারে, 8টা 9টা ক্লাস লেগে যেতে পারে, কারণ সেন্ট্রাল টেন্ডেন্সি হিউজ বড় একটা চ্যাপ্টার। সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের যে রেগুলার শিটে কিন্তু অনেক ম্যাথ। রেগুলার শিটে দেখবা তোমরা কতগুলো ম্যাথ আছে, রেগুলার শিটে কিন্তু আমাদের একটু খেয়াল করে দেখবা তোমরা 30-35টার উপরে ম্যাথ আছে। হ্যাঁ, 30-35টা কিংবা তারও বেশি ম্যাথ আছে, মানে এখানে 40টা মতো ম্যাথ আছে। কিন্তু আমরা যেহেতু 100 ম্যাথে তো এত ম্যাথ করবো না, কারণ এখানে বেসিক টাইপের অনেক ম্যাথ বাদ যায়। বেসিকের ম্যাথ গুলো আমরা বড় বড় ম্যাথে শিখে ফেলি। সো ওভারঅল দেখা যাচ্ছে 15 থেকে 20টা ম্যাথ তো এখানে করতে পারি। তবে এই অন্য চ্যাপ্টারের তুলনায় এখানে একটু বেশি বেশি ম্যাথ করবো আমরা, কারণ সেন্ট্রাল থেকে দেখা যায় কখনো কখনো 2টাও ম্যাথ দিয়ে দেয়। হুম, যার কারণে এখান থেকে আমরা একটু বেশি বেশি ম্যাথ করবো। ওকে, ওকে। সো আমাদের আর কি কি মেথড আছে? মিডিয়ান আছে, মোড আছে, কোয়ার্টাইল আছে, ডিসাইল, পার্সেন্টাইল। এরপরে মিসিং ফ্রিকোয়েন্সি কিছু ম্যাথ আছে, অন্যান্য কিছু টাইপের ম্যাথ আছে, সেগুলো আমরা করবো এখান থেকে। হ্যাঁ, পিসিতে ডিস্টার্ব দেওয়া শুরু হয়েছে। ল্যাপটপে ডিস্টার্ব হচ্ছে, যাই হোক। আচ্ছা,
সো আমরা কি টাইপের ম্যাথ এখানে আসতে পারে, আমরা একটা যদি বলি অ্যারিথমেটিক মিনে, যেমন একটা ম্যাথ যদি আমি বলি যে এখানে দেখো 1 নাম্বার ম্যাথে বলা আছে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা, নিম্নোক্ত ডাটা থেকে অ্যারিথমেটিক মিন বের করো, মানে গাণিতিক গড়। গাণিতিক গড় কোনটা, আমরা যে নর্মাল গড় গুলো করে থাকি এটাকেই বলা হয় গাণিতিক গড়। তার মানে এখানে যেমন কয়টা মার্কস দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, 7টা মার্কস দেওয়া আছে। তো এই 7টা মার্কসের কি বলছে, অ্যারিথমেটিক মিন বের করতে বলছে, গড় করতে বলছে এখানে। তো আমরা এখানে গড় করব কিভাবে, গড়ের সূত্র হচ্ছে আমরা জানি, এই যে দেখো এই মানগুলোকে যোগ করতে হবে, যোগ করে আমরা এখানে কয়টা সংখ্যা আছে, 7টা সংখ্যা। আচ্ছা আমি একটু অ্যাডিশনালি বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেমন তোমাদের 100 ম্যাথের আগে একটা শীট দিয়েছিলাম ডাটা কালেকশনের, কিন্তু এটা শীট দেওয়া হয়েছে, এখানে কিন্তু আমরা সেন্ট্রালের একটা শীট দেওয়া হবে, এটা আজকে দেওয়া হবে না, তো আগামী ক্লাসে বা তারপরের ক্লাসে পাবা, শুক্রবারের আগে। আজকে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতিবারের মধ্যে শীটটা পেয়ে যাবা তোমরা, এটা আমরা কমপ্লিট করছি। কারণ এখানে তো কিছু ম্যাথ বাছাই করে করে ম্যাথ দেওয়া হয়, তো শুধু একদিনের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ এটা, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে এখানে বলছে যে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। তো এখানে আমরা এই যে মানগুলো আছে, কয়টা মান আছে এখানে, 7টা মান, তো 7টা মানকে যোগ করে 7 দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের গড় হয়ে যায়। তো এখানে আমরা একটা সূত্রের মাধ্যমে এটাকে দেখানো হয়, সাধারণত এক্স বার যেটাকে আমরা বলা হয়, যে আমাদের যে অ্যারিথমেটিক মিন বা মিনকে আমরা এখানে এক্স বার দ্বারা প্রকাশ করি। এই যে এক্স বার যেটাকে আমরা বলি, সূত্রটা কি দেখো, সামেশন অফ এক্স। এখানে দেখো এখানে যে 7টা মান আছে না, 7টা যে মার্কস, 7টা মার্কস কিন্তু আমার 7টা এক্স বলতে পারি এটাকে। তার মানে এই মার্কস গুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসলো, সামেশন অফ এক্স। 7টা মার্কসের যোগফলকে আমরা বলবো সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। এন কেন, এই 7টা মার্কসের যোগফল হচ্ছে আমার, 7টা মার্কস এখানে 7, 7টা নাম্বার, তাই এন এর মান এখানে 7, তা ভাগ দিলাম 30 চলে আসলো। এখানে এখন আমাদের আরো কিছু সিস্টেমেটিক্যালি আছে, দেখো এখানে কিন্তু দেখো 7টা মার্কসের ছিল, 1 2 3 4 5 6 7, এই 7টা মার্কস মানে আমরা এখানে বুঝেছিলাম যে 7টা মার্কস বলতে এখানে 7 জন স্টুডেন্ট আছে। কিন্তু 2 নাম্বার ম্যাথেও দেখো এখানেও আমাদের বলছে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা, অ্যারিথমেটিক মিন বের করতে বলছে। এখানে আমরা মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট দেখতে পাচ্ছি। এখন মার্কস এখানে দেখো প্রথমে আছে মার্কস, তারপরে আছে এখানে নাম্বার অফ স্টুডেন্ট। তার মানে এখানে দেখো এখানে হচ্ছে 20 মার্কস, এই 20 মার্কস কি আমার কয়জন স্টুডেন্ট পেয়েছে, 3জন স্টুডেন্ট, তার মানে এখানে কিন্তু একজন না। এখানে যেমন এখানে একজন স্টুডেন্ট, 25 একজন স্টুডেন্ট, 30 একজন পেয়েছে, 45 একজন, বাট এখানে বলছে 20 মার্কস পেয়েছে 3জন, 25 মার্কস পেয়েছে 5জন, 30 মার্কস পেয়েছে 7জন, 45 মার্কস পেয়েছে 8জন, 15 মার্কস পেয়েছে 6জন, 35 মার্কস পেয়েছে 9জন, 40 মার্কস হচ্ছে 2জন। তার মানে এখানে মার্কস আছে 1 2 3 4 5 6, 7টাই মার্কস আছে, কিন্তু এখানে এখানে 7টা মার্কস ছিল, মানুষ ছিল, স্টুডেন্ট ছিল 7জন, তাই 7 দিয়ে ভাগ দিয়েছিলাম। এখানে মার্কস হচ্ছে 7টা, কিন্তু স্টুডেন্টের সংখ্যা কিন্তু এখানে বেশি। স্টুডেন্ট সংখ্যা কত, যেমন এখানে 5 আর 3 8 আর 7 15 আর 8 23 আর 6 29 আর 9 38 আর 2 40 জন এখানে স্টুডেন্ট দেখো। তার মানে এখানে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 40 জন। তার মানে এখানে তুমি আর ওই যে এইগুলোকে যোগ করে 40 দিয়ে ভাগ দিলে, এই সিস্টেম করলে কিন্তু আমার আর হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে এই সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। So, এখন একটু দেখো 1 নাম্বার ম্যাথ আর 2 নাম্বার ম্যাথের প্রশ্নের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, এই প্রশ্নের ডিফারেন্সকে আমরা একটু বুঝবো আর কি আজকে। সেটা হচ্ছে 1 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমি এটা তোমাদের মনে হয় আগেই বলেছি, গত চ্যাপ্টারেই বলেছিলাম। 1 নাম্বার যে ম্যাথটা হচ্ছে, এই ম্যাথটাকে বলা হয় সিম্পল সিরিজের ম্যাথ। দেখো অর্থাৎ এখানে যতগুলো মার্কস বা যতগুলো ইনফরমেশন আছে, অতজন মানুষের সংখ্যা অতজন, এর বেশি না কিন্তু। অর্থাৎ মানুষ আছে হচ্ছে এখানে 7জন, মার্কস ও 7টা, এটাকে বলা হয় সিম্পল সিরিজের ম্যাথ। কিন্তু 2 নাম্বার ম্যাথে দেখো মার্কস আছে 7টাই, কিন্তু মানুষের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার মানে এই মানুষের সংখ্যা যখনই বেশি হবে, এই নাম্বার অফ স্টুডেন্ট, এই নাম্বার অফ স্টুডেন্ট আছে না, এই নাম্বার অফ স্টুডেন্টকে স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি বলা হয়, স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় হচ্ছে
ফ্রিকোয়েন্সি। তার মানে আমাদের মার্কস আর ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি যখন দেয়া থাকবে তখন সেটাকে আমরা আর সিম্পল সিরিজ বলতে পারি। তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটাকে আমরা হয় বলবো ডিসকন্টিনিউয়াস অথবা কন্টিনিউয়াস সিরিজ। কি সিরিজ? হয় ডিসকন্টিনিউয়াস না হয় কন্টিনিউয়াস। তাহলে এটা এখন বলতে পারো ভাই এটা তাহলে কি আর এটা সিম্পল না। সিম্পল সিরিজ কিন্তু এই যে সিম্পল সিরিজে জাস্ট এক ধরনের ইনফরমেশন থাকে। দেখো 1 নাম্বার ম্যাথ হচ্ছে সিম্পল সিরিজের ম্যাথ, বাট 2 নাম্বারটা ডিসকন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস তাহলে আমরা 3 নাম্বার ম্যাথে গেলে বুঝবো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার না সরি 4 নাম্বার। দেখো 4 নাম্বার ম্যাথেও কিন্তু অ্যারিথমেটিক মিন বলেছে, এখানেও নাম্বার অফ ওয়ার্কার্স আছে। নাম্বার অফ ওয়ার্কার্স মানে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ ফ্যামিলি, নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ টেবিল, নাম্বার অফ কোম্পানিজ, নাম্বার অফ শপ, যে কোনো কিছু যাই থাকুক না কেন এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো মানে ফ্রিকোয়েন্সি থাকলে সেটাকে আমরা আর কি বলতে পারবো না? ফ্রিকোয়েন্সি থাকলে সেটাকে আমরা আর কখনোই সিম্পল সিরিজ বলতে পারবো না। আচ্ছা এখন 4 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার ম্যাথ, 3 আর 2 তো একই রকম। দেখো তো 4 আর 3 আর 4 এর মধ্যে দুইটাতেই কিন্তু নাম্বার অফ ওয়ার্কার্স আছে, কিন্তু এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই ওয়েজেস, এখানে ওয়েজেস দেওয়া আছে, এখানে ওয়েজেস দেওয়া আছে, কিন্তু এই ওয়েজেসটা দেখো এলোমেলো ভাবে দেওয়া, ডিসক্রিট ভাবে দেওয়া, অর্থাৎ সিঙ্গেল ভ্যালুতে দেওয়া, আর এখানে দেওয়া গ্রুপ আকারে দেওয়া। তাই এই 3 নাম্বার ম্যাথটাকে বা 2 নাম্বার ম্যাথটাকে কি আসলে এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস সিরিজ, আর এটাকে বলা হয় কন্টিনিউয়াস সিরিজ। তার মানে ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস দুইটা সিরিজেই আমার কি থাকে? ফ্রিকোয়েন্সি থাকে। সিম্পল সিরিজে ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে ওকে, তাহলে সিম্পল সিরিজের গড়টা আমরা দেখলাম। এবার আমরা ডিসকন্টিনিউয়াস সিরিজের গড়টাকে কিভাবে গড় করবো? দেখো ডিসকন্টিনিউয়াস সিরিজে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, এই যে ডিসকন্টিনিউয়াস সিরিজে আমাদের কি থাকে? এই যে মার্কসের পাশাপাশি দেখো ফ্রিকোয়েন্সি আছে। সো ডিসকন্টিনিউয়াস সিরিজে আমাদের এই এক্স বার বা গড়ের সূত্রটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? দেখো এক্স বার সমান সমান সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন, সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন। তার মানে এই যে ফ্রিকোয়েন্সি আসছে আগে ছিল কিন্তু শুধুমাত্র সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, এখন যেহেতু এক্স এর সাথে এফ আসছে, এক্স এর সাথে কি আসছে? এফ আসছে, ফ্রিকোয়েন্সি আছে। সো এখন আমাদের ওই ফ্রিকোয়েন্সি আর এফ আর এক্স কে কি করতে হবে? গুণ করতে হবে, তাকে আমরা এন দিয়ে ভাগ দিতে হবে তাদেরকে। তাহলে দেখো এখানে এক্স লিখেছি আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এই এক্স আর এফ কে গুণ করলাম, তাহলে এফ এক্স 60। এখানে 25x ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি আর এক্স দুইটাই কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে, দুইটা আমরা গুণ করে বসালাম। সামেশন এফ এক্স এর মান মানে কি? সামেশন মানে সমষ্টি। এফ এক্স এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা এফ এক্স সমান সমান 1240। এই 1240 কে ভাগ দিব কত দিয়ে? 40 দিয়ে। তাহলে কত আসলো? 31, 31 আসলো হচ্ছে আমাদের এক্স বারের মান। সো এটা হয়ে গেল। 3 নাম্বারটা তোমরা নিজেরা করতে পারবো। 4 নাম্বার দেখো, 4 নাম্বারটা একই রকম, শুধুমাত্র দেখো এখানে এটাও কিন্তু ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস সিরিজ, সরি এখানেও ফ্রিকোয়েন্সি আছে, নাম্বার অফ ওয়ার্কার্স মানে ফ্রিকোয়েন্সি। এখন ডিসকন্টিনিউয়াস সিরিজে আমরা এক্স বারের সূত্র কি দেখেছিলাম? ডিসকন্টিনিউয়াস সিরিজে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন ছিল, এখানেও কিন্তু সেম। দেখো কন্টিনিউয়াস সিরিজের সূত্রটাও কিন্তু সেম, এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এফ এক্স কিভাবে? এখন দেখো এখানে আমাদের আগের ম্যাথে 3 নাম্বার ম্যাথে বা 2 নাম্বার ম্যাথে এখানে এই যে মার্কস কেই কিন্তু আমরা এক্স বলেছিলাম, আর এফ তো প্রশ্নে দেয়াই ছিল। কিন্তু 4 নাম্বার ম্যাথে এই যে এখানে যে মার্কস বা ওয়েজেস দেয়া আছে, এটাকে কি আমি এক্স বলতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ দেখো ওখানে আমাদের মার্কসটা দেওয়া ছিল সিঙ্গেল ভ্যালুতে, কিন্তু এখানে আমাদের মার্কসটা সিঙ্গেল ভ্যালুতে নাই, এটা আমাদের
গ্রুপ আকারে দেওয়া। কিরকম গ্রুপ দেখো, 10 থেকে 20-এর একটা গ্রুপ, 20 থেকে 30-এর একটা গ্রুপ, 30 থেকে 40-এর একটা গ্রুপ, 40 থেকে 50-এর একটা গ্রুপ, 50 থেকে 60-এর একটা গ্রুপ। অর্থাৎ এখানে এটা ক্লাস আকারে বা গ্রুপ আকারে এটা দেওয়া। তো গ্রুপ আকারে যেহেতু দেওয়া আছে, হ্যাঁ, সো এখানে আমরা কি করবো তাহলে, এই মিড ভ্যালুর মাধ্যমে এই এক্স এর মানটা বের করে নিব। কিসের মাধ্যমে? মিড ভ্যালুর মাধ্যমে। মিড ভ্যালু কিভাবে করব? এই 10 প্লাস 20 ডিভাইড বাই 2, 20 প্লাস 30, এই যে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। 30 প্লাস 40 ডিভাইড বাই 2, 35। 40 প্লাস 50, 90 ডিভাইড বাই 2। প্রত্যেকটাকে দুইটা, প্রতিটা ক্লাসের লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা মিড ভ্যালু পেয়ে যাবো। মানে এই মিড ভ্যালুটাই হবে আমার এক্স এর মান। তাহলে এই এক্স এর মান, এক্স পেয়ে গেলাম। এফ তো আমার আগেই প্রশ্নে আছে, এফ আর এক্স গুণ করে এফ এক্স, এফ আর এক্স কে সামেশন এফ, এফ এক্স গুলোকে যোগ করলে সামেশন এফ এক্স, তারপরে সামেশন এফ এক্স কে এন দিয়ে ভাগ দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আসি আরেকটা রুলসে, সেটা হচ্ছে এই ম্যাথটা আমাদের করা হচ্ছে, এই যে সূত্রটা, এই সূত্রটা করা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথডে। কোন মেথড? ডিরেক্ট মেথডে করা এই সূত্র। এখন আসি আজকে আমরা ইনডিরেক্ট মেথড বা শর্টকাট মেথডে করবো আজকে ম্যাথড। শর্টকাট মেথডে এই ফর্মুলাটাই, এইটারই, এই ম্যাথটাই, অর্থাৎ এই যে 4 নাম্বার ম্যাথটারই শর্টকাট মেথড হবে হচ্ছে, সূত্র দেখো, এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। শর্টকাট মেথডের সূত্র হচ্ছে এটা। এখন দেখো এই শর্টকাট মেথডের মধ্যে এই যে মানের মধ্যে দেখো, এ এর মানটা এক্সট্রা লাগবে আমার, এন এর মান তো আমাদের প্রশ্নে আগেই আছে, ডি এর মানটা লাগবে এক্সট্রা, সি এর মানটা এক্সট্রা লাগবে। আচ্ছা, এন এর মান আমরা কিভাবে পেয়েছিলাম? এই যে ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলেই কিন্তু আমরা এন এর মান পেয়ে যাই। এখানেও আমরা এন এর মান ওভাবেই পাবো। এখন দেখো অ্যাজ ইউজুয়াল আমরা একই মান কিন্তু ওয়েজেস আর মিড ভ্যালু, শুধু এটা আমরা শর্টকাট মেথডে করছি। মিড ভ্যালু আমরা বের করে নিব, মাত্র যেভাবে বের করলাম মিড ভ্যালুটা বের করবো, কারণ এক্স ছাড়া তুমি, আমাদের এক্সট্রা কিসের মান লাগবে? আমাদের এক্সট্রা এর মান লাগবে, এফ ডি এর মান লাগবে। এ এবং ডি এর মান বের করার জন্য আগে আমাকে এক্স বের করে নিতে হবে। তাহলে এ ডি এর মান, এক্স এর মান বের করে নিলাম। এবার দেখো ডি বের করার একটা সূত্র আছে। ডি বের করার সূত্রটা কি? এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এক্স কোনটা? এখানে তো এক্স দেওয়া আছে 7টা এক্স, একটা দুইটা প্রত্যেকটা কিন্তু একটা এক্স, 15, 25, 35, এটা একটা এক্স। এর মানটা লাগবে আর সি এর মান লাগবে। দেখো এই এর মানটা মানে কি, এ সমান সমান দেখো লিখে দিয়েছি অ্যাজিউম এভারেজ। অ্যাজিউম এভারেজ মানে ধরে নেওয়া এভারেজ। অর্থাৎ এর মানটা তোমাদেরকে ধরে নিতে হবে কোথা থেকে? এই যে এখানে যে মানগুলো আছে, এখানে যে 7টা মান আছে না, এই যে এ এক্স এর 7টা মানের মধ্যে থেকে যে কোনো একটা মানকে তুমি এ হিসেবে ধরে নিবা। কোন মানটাকে এ ধরবা তুমি? তোমার ইচ্ছা, যে কোনোটাকে ধরতে পারো। তুমি 45-কে ধরতে পারো, 35-কে ধরতে পারো, 55, যে কোনোটাকেই ধরলে তোমার এ ধরতে পারো। আমি এখানে 45-কে এ ধরেছি। তাহলে দেখো ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। এক্স কত? প্রথম ঘরে যদি বলি এক্স কত, প্রথম ঘরে এক্স হচ্ছে 15, আর এ কত? 45। 15 থেকে 45 মাইনাস করলে কত থাকে? 30 থাকে, -30। 15 এক্স হচ্ছে 15, মাইনাস এ হচ্ছে 45, 15 মাইনাস 45 -30 ডিভাইড বাই সি। সি এর ফুল মিনিং হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। সি এর ফুল মিনিং কি? ক্লাস ইন্টারভ্যাল। সি এর ফুল মিনিং হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এই ক্লাস ইন্টারভ্যাল মানে হচ্ছে যে 10 থেকে 20-এর মধ্যে ইন্টারভ্যাল ব্যবধান কত? 10। 20 থেকে 30-এর মধ্যে 10, 30 থেকে 40-এর মধ্যে প্রত্যেকটার মধ্যে 10 10 করে ডিফারেন্স বা ইন্টারভ্যাল। এই জন্য এটা সি এর মান হবে 10। তার মানে এই 15 এক্স মাইনাস এ 45, 30 -30, তাকে সি যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে -3। দ্বিতীয় ঘরে এক্স হচ্ছে 25, এ হচ্ছে 45, মাইনাস করলে হয় -20, তাকে 10 দিয়ে ভাগ দিলে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1 2 3 আসে। মাইনাস করে দেখবা এই সূত্রের মাধ্যমে। তাহলে আমরা ডি এর মান পাইলাম। এফ এর মান তো প্রশ্নে আগে থেকেই আছে, তাহলে এফ আর ডি কে গুণ করে পাইলাম এফ ডি, আর এফ ডি গুলোকে যোগ করে পাইলাম সামেশন এফ ডি। এখন দেখো এর মান তো 45, সামেশন এফ ডি এর মান 20, এন এর মান 50 ইন্টু সি এর মান 10, গুণ করে কত আসলো? 49। দেখো আমাদের আগের মেথডেও 49 আসছিল, এই মেথডেও, শর্টকাট মেথডেও 49 আসছে। তো দুই মেথডেই আমাদের অ্যান্সারটা সেম আসবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাসগুলো নতুন করছো, ভিডিওটা রিপিট করলে তাহলে দেখবা ক্লাসটা আরো একটু সহজ হবে। আশা করি পারবা ইনশাআল্লাহ।
কারো যদি কোনো প্রশ্ন থাকে শর্ট টাইমের মধ্যে, আজকের ম্যাথ রিলেটেড যদি শুধুমাত্র অল্প সময় আছে, 4 মিনিট 4.5 মিনিট সময় আছে, শুধু আজকের ম্যাথ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, খুবই শর্টে। ভাইয়া যে কোনো এক মেথডে করলেই কি হবে অঙ্ক? হ্যাঁ, যে কোনো এক মেথডে করলেই হবে, তবে এটাকে আমরা এখন বইয়ে কিন্তু ম্যাক্সিমাম বইয়ে এখন এই মেথডে করা বই, শর্টকাট মেথডে করে আর কি, করতে পারো যে কোনো মেথডেই। ভাইয়া কখনো কি প্রশ্নে বলা থাকবে যে না, এই কখনোই মেথডেই বলে করতে থাকবে হবে? না, কখনোই বলে দেওয়া থাকবে না, তুমি ইচ্ছা মতো করতে পারো। আর কার কি প্রশ্ন ভাইয়া, আছে? বলো। এই যে এখানে যে এর মানটা তো মাঝ বরাবর, এটা তো একটা বিজোড় সংখ্যা ছিল, এই জন্য মাঝখানে পেয়েছে। এটা না যদি না জোড় না, আমি থাকতো তো মানে তোমাদের বললাম, আমি কিন্তু এই কথাটা উত্তর দিচ্ছি, আমি কিন্তু বারবার করে বলছি যে কোনো মানটাকেই তুমি এই হিসেবে ধরতে পারো এবং একই অ্যান্সার আসবে। আচ্ছা ঠিক আছে। আর কার কি প্রশ্ন? যে ভাইয়া, বলো। ভাইয়া যদি ভাইয়া ক্লাস ইন্টারভেল যদি ভাই আনইকুয়াল যদি থাকে তখন কি সি সি আসবে এটা তখন নিয়ে পরে সিতে? ক্লাসে কথা বলবো, এ নিয়ে পরে ক্লাসে কথা বলবো, ক্লাস ইন্টারভেল নিয়ে কথা বলবো ডিটেইলস পরের ক্লাসে ইনশাআল্লাহ, আজকে না, নেক্সট ক্লাসে করবো এই প্রশ্নটা, আজকে বোঝানোর সময় নেই এটা। আর কার কি প্রশ্ন আছে? তখন তোমাকে বলে রাখি, তখন সি আসবে না, টোটালি সি বাদ যাবে, জি ভাই, তুমি এটা এটা কনফিউজ ফলো ছিলাম। করতে পারো। হুম। সি আসবে আর না, কার হ্যাঁ। কি প্রশ্ন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।